সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম 24 টেলিভিশনে। আমি মোস্তফা সাদি। জনতার কথা অনুষ্ঠানে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রবাসীর পরিচিত মুখ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব সুলাইমান আলী। জনাব সুলাইমান আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। তো সুলাইমান আলী, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি প্রেস কনফারেন্স হয়েছে। সেই প্রেস কনফারেন্সে বলা হয়েছে পদ্মা সেতুর যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, সেই দুর্নীতি অভিযোগ কানাডিয়ান আদালতে একটি রায় হয়েছে। সেই রায়ের ব্যাপারে বিস্তারিত সেই কনফারেন্সে বলা হয়েছে। আমি যতটুকু জেনেছি সেই কনফারেন্সে আপনিও ছিলেন। তো আপনি যদি আমাদেরকে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন বিস্তারিত। ধন্যবাদ প্রাইম 24 এর কলাকুশলী সহ সকল সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ যারা যেখান থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে একটু গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন ছিল আমাদের। আমিও সেই সাংবাদিক সম্মেলনে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনি জানেন যে আমাদের দেশের কিছু রাজনীতিবিদ, কিছু সমাজকর্মী, কিছু বুদ্ধিজীবী, যারা জ্ঞানপাপী বুদ্ধিজীবী হিসেবে আমরা চিহ্নিত করি, তারা নিজেদেরকে অনেক সময় তারা সমাজের বিবেক মনে করে, কিন্তু এমন বিবেক বর্জিত কাজ করে যা সত্যি নিন্দনীয়। এবং আমার মতো মানুষ তাদের সমালোচনা করা উচিত নয়, কেননা আমার থেকে তাদের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং মেধা এবং বয়সের ভারসাম্য অনেক বেশি। তারপরও আজকে বলতে দুঃখ লাগে যে দেশ যখন এগিয়ে চলছে, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জীবন বাজি রেখে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যখন তিনি সবার সহযোগিতা চেয়েছেন, ঠিক সেই সময়ে নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আমরা অত্যন্ত রেসপেক্ট ব্যক্তি হিসাবেই মনে করতাম, কিন্তু উনি বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের শিকার হোক আর নিজের ব্যক্তিগত অভিলাষেই হোক, আমাদের দেশকে খাটো করার জন্য, আমাদের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য, আমাদের দেশকে বিশ্বের বুকে হেয় প্রতিপন্ন করার জন্য উনি প্রত্যক্ষভাবে হিলারি ক্লিন্টনের সাথে বিভিন্ন যোগ সাজেশে, আপনারা জানেন যে হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে প্রচুর টাকা দিয়ে উনি সক্ষতা স্থাপন করে সেই সক্ষতাকে কাজে লাগিয়ে পদ্মা সেতুতে দুর্নীতির একটা মিথ্যা অভিযোগ, ডাহা মিথ্যা অভিযোগ চাপিয়ে দেয় বাংলাদেশের মানুষের উপর, 16 কোটি মানুষের উপর। এটা একজন জ্ঞানী বা একজন নোবেল বিজয়ী লোকের পক্ষে কতটুকু যুক্তিযুক্ত একটা দেশের জন্য এত বড় ক্ষতিকর কাজ করা, যখন পদ্মা সেতুর কেবলমাত্র নাম উচ্চারিত হচ্ছে, কেবলমাত্র প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, ফান্ডের কোনো উৎস তখন বাংলাদেশে আসেই নাই, কে বা কারা ফান্ড দিবে, সেগুলো কত ফান্ড দিবে, কোন খাতে কত ব্যয় হবে, সেগুলোর কোনো চিহ্নই যখন ছিল না, যখন পদ্মা সেতু ছিল একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে ধূলিসাৎ করার জন্য এইভাবে বিএনপি জোট এবং জামাত এবং ডক্টর ইউনূস প্রত্যক্ষভাবে, আপনারা জানেন যে জামাত প্রায় 20-25 জন শীর্ষস্থানীয় জামাতের নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে লবিস্ট নিয়োগ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং তখন অপবাদ দেওয়া হয়েছিল তৎকালীন যে মন্ত্রী দায়িত্ব ছিলেন, উনি এই দুর্নীতির দায়ে অভিযুক্ত, তাকে পদত্যাগ না করলে এই অর্থায়ন হবে না। এবং তখন সচিব যে ছিলেন তাকেও চাপের মুখে পদত্যাগ করতে হয়। এই যে ন্যাক্কারজনক বাঙালির উপর একটা, মানে যে বাঙালি এই 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলো, যে বাঙালি আজকে ভাষাকে ছিনিয়ে আনলো 21শে ফেব্রুয়ারি আর কয়দিন পর, যে বাঙালির অনেক ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমরা বাঙালিরা অংশীদার। সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের তেমন কিছু উপকার না করলেও উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে যে একটি নোবেল পুরস্কার পেয়েছে, আমরা কিছুটা হলেও তাকে ধন্যবাদ জানাই যে যেভাবেই হোক উনি একটা পুরস্কার পেয়েছেন। কিন্তু সেই ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করার পরেই দেশের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করলো, যা ন্যাক্কারজনক, নিন্দনীয়। আর সেই তার তীব্র প্রতিবাদে আজকে আমাদের প্রেস কনফারেন্স ছিল, যে আজকে সুস্পষ্টভাবে কানাডিয়ান কোর্ট প্রমাণ করেছে যে দুর্নীতির কোনো ছোঁয়া সেখানে ছিল না। আপনি যদি বলেন যে সেই রায়ে কি উল্লেখ করা হয়েছে, সেই আদালতের রায় কিটা উল্লেখ করেছে? আপনি জানেন যে যখন বিশ্ব ব্যাংক আমাদের বাংলাদেশকে অর্থ দিল না, তাদের প্রধান অভিযোগ ছিল এখানে দুর্নীতি হয়েছে। তার দুর্নীতি কোন কোন খাতে কিভাবে হয়েছে সেগুলো তদন্তের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে, যেহেতু উনি অন্যায়কে প্রশ্রয় দেন না এবং অন্যায়কে প্রশ্রয় দিতে চানও না, সেই জন্য উনি দৃঢ়তার সাথে বলেছিলেন, আমি প্রতিবাদ করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, এখানে কোনো দুর্নীতি হয়নি। সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে বিশ্ব আদালতে একটা মামলা হয়েছিল। সেই মামলা তারা তদন্ত সাপেক্ষে সূক্ষ্ম বিচার বিবেচনা করে সেখানে পেয়েছে যে কোনো
দুর্নীতির অভিযোগ নাই। আর ওই অভিযোগটা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তার মাধ্যমে কি হলো, আমাদের 16 কোটি মানুষের বিজয় হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতা দৃঢ়তার বিজয় হলো, এবং আমরা আজকে স্বস্তিতে মানে প্রবাসের বুকে উঁচু মুখে বলার বা চলার একটা শক্তি সাহস পেলাম যে আমাদের দেশে, আমরাও ভয় ছিলাম যে আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার পর জানেন আপনি বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশে একটি ষড়যন্ত্র, অকার্যকর রাষ্ট্র গঠনের একটা পরিকল্পনা চলছিল বারবার, তারই ধারাবাহিকতায় বিভিন্নভাবে বিভিন্ন পট পরিবর্তনে তারপরে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো তখনই কিছু পরিবর্তন আস্তে আস্তে দৃশ্যমান হওয়া শুরু করলো সমাজে। এর আগে ছিল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার গভীর পাকিস্তানি একটা ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্র বিভিন্ন দলকে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বাস্তবায়ন হয়েছে আমাদের দেশে। কিন্তু আমাদের এক শ্রেণীর বিবেকবান লোক কিভাবে এগুলো সহ্য করে নিয়েছে, আমি মানে সুশীল সমাজ নামে কিছু লোককে আমি ধিক্কার দিতে ইচ্ছা হয় আজকের এই অনুষ্ঠান থেকে, যে ওনরাও এই এত সুচতুরতার মাধ্যমে যে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য জিয়াউর রহমান সহ অন্যান্য সেনা সামরিক শাসকরা যেভাবে চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ফলে বাংলাদেশ যে কোথায় পিছিয়ে গেছিল, আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আপনি দেখেছেন কত দিনের মধ্যে আলাউদ্দিনের প্রদীপের ন্যায় বিশ্ব অবাক হয়ে গেছে যে কিভাবে বাংলাদেশের উন্নয়নে, এই সারা বিশ্ব যখন মন্দা তখন জননেত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে সেই পুলিশ অফিসার, সেই আর্মি অফিসার, সেই বিডিআর অফিসারদের নিয়ে বাংলাদেশে সেই সকল জনগণকে নিয়েই আজকে জননেত্রীর দক্ষতার সাথে প্রতিটা ক্ষেত্রে আজকে বাংলাদেশ বিশ্বের মুখে একটা রিমার্কেবল উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আমি আপনাকে আরেকটি কনফারেন্স থেকে আরেকটি বিষয় উল্লেখ করব, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের অভিযোগের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে একটি তদন্ত কমিশন গঠন করে বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে একটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তা আসলে এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলতেন বা আপনাদের দলের সরকারের দৃষ্টিভঙ্গিটা যদি বলতেন। আপনি জানেন যে বাংলাদেশের যে আমাদের বর্তমান সরকার অন্তত জনগণের পরিচালিত সরকার, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আপনি জানেন আমাদের সরকার, কারণ জননেত্রী শেখ হাসিনার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই, ওনাকে বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে, এবং সেই 21শে আগস্ট কি পরিমাণ একেবারে অবধারিত মৃত্যু থেকে আল্লাহ পাক ওনাকে হেফাজত দান করেছেন এবং জীবন দান করেছেন। তা এর জন্য আমরা কৃতজ্ঞ কর্মী হিসাবে, দেশবাসী কৃতজ্ঞ যে আজকে আমরা উন্নয়নের একটি রোল মডেল কান্ট্রি হিসাবে বাংলাদেশকে বিশ্বের বুকে দেখতে পাচ্ছি, এবং আগামীতে বাংলাদেশ একটি, যদিও জননেত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকে, ইনশাল্লাহ বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে, এই আশাবাদ আমরা পোষণ করি আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু সেই নেত্রীকে ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে যেভাবে এই পরিকল্পনাগুলো করছে, আপনি দেখেন যে প্রত্যেকটা পরিকল্পনা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুপরিকল্পিতভাবে পরিকল্পনাগুলো করার ফলে সাধারণ জনগণ যারা বিশেষভাবে দেশকে ভালোবাসে না, তারা ধরতেই পারে না যে এগুলো সুচতুরভাবে করছে। তা আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে ডক্টরেট ডিগ্রি নিয়ে বাংলাদেশের জনগণের আয়ের দ্বারা উনি শিক্ষিত হয়ে আর বাংলাদেশের ক্ষতি করবেন ডক্টর ইউনূস নয়, এমনকি আমি যুক্তরাষ্ট্র থেকে যদি দেশের ভাবমূর্তি নষ্ট করি, এমন কোনো কর্ম করি, নিশ্চয়ই সেটা একজন মানুষ হিসেবে আমাদের জবাব নিন্দনীয় হবে, এবং একজন মানুষ হিসেবে আমার সেই দায়বদ্ধতা আমি 16 কোটি মানুষকে চাপিয়ে দিতে পারি না। সেটার জন্য রিমার্কেবল যারা দৃষ্টান্ত, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আপনি জানেন যে আমাদের দেশে এরকম শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণী বা এরকম বিভিন্ন নোবেল বিজয়ী বলেন আর বিভিন্ন অ্যাওয়ার্ড প্রাপ্ত বিভিন্ন ব্যক্তিরা ওই অ্যাওয়ার্ডের সুযোগ নিয়ে মানুষকে ধোঁকা দেয়। কারণ একজন ডক্টরেট মানুষ, একজন নোবেল বিজয়ী লোক, একজন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এত উচ্চ পদে ওনার মতন পদস্থ একজন ব্যক্তি, উনি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছিলেন। দেখেন ওখানে ব্যর্থ হয়ে ফিরে এসে উনি ষড়যন্ত্রের পথ করে রাজনৈতিক দল গঠন করার পরিকল্পনা যেটা করেছিলেন সেটা সম্ভবত একটা বাংলাদেশের জন্য একটা ভিন্ন প্রেক্ষাপটের সময় বোধহয় সেটা হয়েছিল, এবং তিনি সেটা করতে পারেননি। জনগণ ওনার ওই ডাকে সাড়া দেননি। তা উনি যখন জনগণ দেখছেন যে জনগণ যখন সাড়া দেননি, তখন উনি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। তখন ওনার মতন একজন লোক, শুধু উনিই নয়, বাংলাদেশে আমি মনে করি যে আমার দলের মধ্যেও যদি কেউ এরকম ষড়যন্ত্রের সাথে জড়িত থাকে এখন, আমি মনে করি তাদেরও চিহ্নিত করা উচিত, তাদেরও বের করা উচিত, তাদের বিরুদ্ধেও আইন প্রয়োগকারী সংস্থা এনএসআই আছে, বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তারা দক্ষতার সাথে কাজ করতে পারে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন হত্যার, এই মানে নারায়ণগঞ্জের যে হত্যার দৃষ্টান্তমূলক বিচার হয়েছে,
বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেক দু একজন ছেলেপেলে যারা অন্যায় করছে তারা কিন্তু এই আইনের গতিতে সপর্দ হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়া চলছে। কারণ জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন সবার জন্য। সেই নীতিকে আমরা শ্রদ্ধা করি, কারণ আমাদের দেশকে এগিয়ে নিতে হলে, দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হলে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখতে হবে। এবং ইউনুস নয়, শুধু যে কোনো ব্যক্তি অপরাধ করলে তার সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত। আপনার সাথে একমত। তো আপনি যে কথাটি বলেছেন যে একটি উন্নত রাষ্ট্র গঠন করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা একটা শক্তিশালী গণতন্ত্র দরকার। তো একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন এবং সেই লক্ষ্যেই মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যে একটি নির্বাচন কমিশন গঠন করেছেন কে এম নুরুল হুদার নেতৃত্বে। এবং এখানে একটি উল্লেখযোগ্য বিষয় যে বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন মহিলা সদস্যকে সেখানে নিযুক্ত করা হয়েছে। তো আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সেটি হচ্ছে যে এই নির্বাচন কমিশন গঠনের পর বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া হিসেবে বলা হয়েছে যে নির্বাচন কমিশন আদৌ নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। তা আপনি কি তাই মনে করেন? আমি এই তাদের মতের সাথে দ্বিমত পোষণ করছি। আসলে আপনি জানেন যে বিএনপি তারা বিভিন্নভাবে আগে নির্বাচন সরাসরি নিজেরা অংশগ্রহণ করেনি, না শুধু নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন। কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, রাজনীতি করতে হলে রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো একটা নির্বাচন। সেই নির্বাচনে তারা অংশগ্রহণ না করে কোনো ব্যক্তি, আপনি আপনার অফিসে যাবেন, আমার কি অধিকার আছে আপনার অফিসে যাওয়ার সময় আপনার ট্যাঙ্ক ভেঙে দেওয়া বা আপনাকে পোড়াই দেওয়া, আপনাকে বোম মারা বা আপনাকে ক্ষতিগ্রস্ত করা? আপনি দল আমার নাই করতে পারেন, আওয়ামী লীগ না করে আপনি অন্য দল হতে পারেন, কিন্তু জনগণের নিরাপত্তা দেওয়াই হলো রাজনীতিবিদদের প্রথম কাজ, হলো সেবা করা। কিন্তু একটি রাজনৈতিক দল যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা জানে যে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন। সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে কি বোঝাতে যাচ্ছেন? সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে আপনি জানেন সুস্পষ্টভাবে যে বিএনপি জামাত জোট গত বছর ওই নির্বাচনকে তারা অংশগ্রহণ করতে চাননি কোনোভাবেই, কোনো অজুহাতেই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে টেলিফোন করেছিলেন। আপনি সেই টেলিফোনের সংলাপ দেখেছেন কিনা জানি না, বা শুনেছেন হয়তো। দেখেন, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, দুবারে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, যেভাবেই হোক ভাগ্য ওনার ছিল বিধায় উনি প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু একজন প্রধানমন্ত্রীর ভাষা কি এরকম হতে পারে? আরেকজন প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধুর কন্যা, না হলে বঙ্গবন্ধুর কন্যা, একজন বন্ধুও যদি আপনাকে ফোন করে, শত্রুও যদি ফোন করে বিপদের সময় বা কোনো একটা সমস্যার সময়, তখন কিভাবে তাকে আদর করা উচিত? আমাদের ইসলাম কি বলে? আমরা মুসলমান হয়ে ইসলামকে রেসপেক্ট করি না, মুসলিম হয়ে আমরা জন্মগত মুসলিম পরিচয় দিয়ে চলি। তো উনি খালেদা জিয়া যেটা করেছেন একটা দলের প্রধান হয়ে, আমি ধিক্কার জানাই যে উনি এইভাবে ভাষা প্রয়োগ করা কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে অযোগ্যতার পরিচয় দিয়েছেন। এবং তারপরে দেখেন সন্ত্রাস বলতে দেখেন আপনি, উনরা তারেক রহমান লন্ডন থেকে সুস্পষ্টভাবে নির্দেশ দিলেন যে কোনো মূল্যেই হোক এই নির্বাচনকে প্রতিহত করতে হবে। তার উনি তাদের কর্মীগণকে এবং অনলাইনে ফেসবুকে কিছু কিছু জামাত শিবিরের কর্মীরা কিভাবে পেট্রোল বোমা তৈরি করা যায় এইগুলো বোতলের বিভিন্ন দিয়ে এই বিভিন্ন জায়গায় ইয়াং জেনারেশনকে, মাদ্রাসার ছাত্রদেরকে, নিরীহ মানুষকে কিভাবে লিলাই দেওয়া হলো এবং হাজার হাজার ঘর বাড়ি, স্কুল কলেজ, বিভিন্ন অফিসারদের কিভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশে একটা তাণ্ডব, একটা যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধেও মনে হয় এরকমভাবে বিশেষ করে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয় না। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা, উনি যদি নির্বাচন করতো, সেই নির্বাচনে না গেলে ওকে কত পার্সেন্ট লোক দেয়, ওনার উচিত ছিল যে ভোট কত পার্সেন্ট লোকে দেয় আমরা সেটা পড়তে হবে। তাদের লোককে সে বাদ দিতে পারে, বোঝাইতে পারে যে না তোমরা ভোট দিতে যেও না। কিন্তু আরেকজন ভোট দিতে যাচ্ছে তাকে, কিংবা ভোট দিতে যাতে না যেতে পারে বা কেন্দ্রেই যাতে কেউ না যেতে পারে, সেই কেন্দ্রটাকে জ্বালাই দেওয়া হয়েছে। কিন্তু ওখান তো প্রজাতন্ত্রের কর্মচারীরা দায়িত্ব ছিল। কিন্তু তাদের তো অভিযোগ ছিল যে নির্বাচন বিএনপি কেন জানে, তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগ তারা করেছিল। তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং বর্তমান প্রধানমন্ত্রী যিনি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে তারা নির্বাচনে যাবে না। এই ধরনের একটা, যেহেতু তিনি দলের প্রধান ছিলেন, এই ধরনের একটা ব্যবস্থাকে সামনে রেখে তারা নির্বাচনটাকে বর্জন করেছে। না, তারা চাইলেই তো একটা কিছু হবে না, কারণ তারা বাংলাদেশের মানুষ দেখেছে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কি হয়, আমাদের দেশে কি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা যখন তৈরি হয়েছিল, সেনা শাসকরা যখন কোনো রকমই ক্ষমতা থেকে যাওয়ার জন্য পাকাপোক্তভাবে একটা, না যাওয়ার জন্য একটা পাকাপোক্ত এমন একটা কিছু করার চেষ্টা করেছিল, সেই প্রেক্ষাপটে প্রয়োজন হয়েছিল সেই ধারাটা চলছে। কিন্তু চলার পথে বিএনপি সেই ধারাটাকে কলুষিত করলো। আপনি জানেন যে বিএনপি কীভাবে ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে ইয়েস নো কীভাবে তারা নির্বাচন, এবং জিয়াউর রহমান সেম কায়দাতে আপনি জানেন ইয়েস অর নো একটা ভোট দিয়ে কীভাবে উনি স্বৈরাচারীভাবে ক্ষমতা আসতেন।
আমার জন্ম তখন 1969 সালের 27শে ডিসেম্বর। আর সেই 74-এর নির্বাচনে মনে করেন যে তখন আমি কয় বছর বয়সের একজন লোক হই, আমি ভোটার ছিলাম। এবং এর জন্য ভোট দিতে যেয়ে আমার টিচাররা, আমার স্কুলের টিচাররা ভোট কেন্দ্রে আছে, নো বক্সটাকে ডাবাই রাখা হয়েছে নিচে, আর ইয়েস বক্সটাকে উপরে রাখা হয়েছে। আমি বললাম যে আমি নোতে ভোট দেবো, ওই বক্সটাকে না 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 নোতে ভোট দেওয়া যাবে না। ইয়েস আর নো মানে মিনিংটা আপনি জানতেন যে আমি এর জন্য মিনিংয়ে জানি না। অতটুকু মানুষ দেখেন জালিয়াতি আমাদের দেশে কিভাবে হয়, যে আমার তখন ভোটের বয়সই হয় নাই, তখন 5-6 বছরের একটা যুবক, তার দ্বারা কি ভোট কি করে ভোট হয়, এইভাবে আমাদের দেশে ভোট কারচুপি এবং মিথ্যা বানোয়াট ভোট, কোটি কোটি ভোটার বানানো হয়েছে। কিন্তু সেই দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্দোলনের ইস্যু ছিল কি, যার ভোট যাকে খুশি তাকে দিবে, মানে যার ভোট সে দিবে এবং যোগ্যতার ভিত্তিতে সে ভোটাররা তাকে ক্যান্ডিডেট চয়েস করবে। কিন্তু তার জন্য ভোটের আন্দোলন, স্বৈরাজ শাসকের আন্দোলন বিএনপির সাথে একসাথে আওয়ামী লীগও করছে। কিন্তু তখন যে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা ছিল, নষ্ট করলো কারা? এই বিএনপি। তারা দলীয় স্বার্থে সেটাকে ব্যবহার করার চেষ্টা করছে এবং দলীয় স্বার্থে কিছু লোক আবার ওই তত্ত্বাবধায়ক সরকারের সুবিধা নিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতা থাকার একটা পরিকল্পনা গ্রহণ করে নিল। তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি তখন আর কার্যকারী রইল? যে জিনিসটাকে আপনি স্ট্যান্ডার্ড হিসাবে নিলেন, সেই স্ট্যান্ডার্ড তারা বজায় রাখতে পারলো না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন যখন ক্ষমতা আছে, নারায়ণগঞ্জের নির্বাচন এবার দেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছে দেখেছেন। কোনো জায়গা এখন তো আমি মনে করি বাংলাদেশের 16 কোটি মানুষই সাংবাদিক, কারণ প্রত্যেকের হাতে একটা সেলফোন আছে, প্রত্যেকের হাতেই ক্যামেরা আছে, কারণ সেলফোন মানেই তার ক্যামেরা। যে কোনো লোকই যে কোনো একটা জায়গা থেকে একটা ছবি তোলার। আগে ছিল একটি মাত্র বিটিভি বাংলাদেশে, একটি মাত্র বিটিভির ধরুন কয়জন সাংবাদিক ছিল, কোথায় যে ছবি তুলতে পারতো, তখন দুর্নীতি। এখন বাংলাদেশের প্রত্যেকটা লোক একটু হলেও কনসাস, বিশেষ করে ভোটের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, এই সমস্তগুলো মানুষের মধ্যে, যে কারণে মিথ্যা ওই ভোটগুলো অলরেডি বাতিল হয়ে গেছে। ন্যাশনাল আইডির মাধ্যমে আমাদের দেশে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেই পরিবেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরপেক্ষতার সাথে যে নির্বাচন করতে পারেন বারবার প্রমাণিত করেছেন। তখন আর তত্ত্বাবধায়ক সরকারের ওই তাদের দাবিটা, আর তখন তাদের দাবিটা তখনই মানায় যারা সংখ্যাগরিষ্ঠ লোক দাবি করে। যখন সংখ্যাগরিষ্ঠ লোক একটা দল ক্ষমতায় আসে, তখন তারা যে আইনটা প্রয়োগ করে সেটা জনগণের প্রতিনিধি হিসাবে কিন্তু করে, নট সেটা আওয়ামী লীগের হিসাবে করে না। তো এখন গণতন্ত্রের মানুষকন্যা হিসাবে পরিচিত যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার প্রত্যেকটা কর্ম আপনি একজন সাংবাদিক হিসাবে আপনি তুলনা করে দেখেন। আমি এভরি সিঙ্গল ওনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে, আমার সৌভাগ্য হয়েছিল যখন 11-এর মানে সেনা তত্ত্বাবধায়ক সরকার যখন জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাংলাদেশে যাওয়ার নিষেধ করেছিলেন, যখন উনি লন্ডনে ছিলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে 4 জন সফরসঙ্গী হয়েছিলাম। তখন ওনার বাসায় যাওয়ার পরে সাধারণ পাবলিকের মতন জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা উনি যদি গিফটও গ্রহণ করেন, ওনার বাসায় দামি দামি ফার্নিচার, অন্যরকম অবস্থা থাকা উচিত ছিল। আমরা অবাক হয়ে গেলাম যে আপা আমার বাসায় যে চেয়ার বা সোফা আছে, আপনি একটা মানে বঙ্গবন্ধুর কন্যা, আপনার বাসায় তো তাও নাই। উনি বললো যে তোমরা একটু ভিডিও করে আমার বাসাটাকে ভিডিও করে নিয়ে সাংবাদিকদের দেখা হয়েছে, আর ওই খালেদা জিয়ার বাসাটাকেও তোমরা তুলনা করে দেখো। তাই এখন যে মানুষটি বাংলাদেশের মানুষের জন্য স্বপ্ন দেখে, যে মানুষটি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সারা জীবন আন্দোলন সংগ্রাম করে, মানে এখনও নিজের ভোগ বিলাসিতার বিশ্বাস করেন না। আপনি দেখছেন আমাদের প্রধানমন্ত্রী কোনো দামি জিনিস পরেন না, কোনো দামি বিলাসীভাবে চলেন না। আপনি দেখেন তুলনা করেন খালেদা জিয়ার সময় ওনার কয়জন বিউটিশিয়ান ছিল। এটা আসলে ব্যক্তিগত বিষয়ে আলোচনা না যাই, আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে কে এম নুরুল হুদা সাহেব তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বা ছাত্রলীগের পক্ষে কাজ করেছেন, ছাত্রলীগ করেছেন, এরকম একটি অভিযোগ কিন্তু তারা করেছে। এগুলো এখন ছাত্রলীগ বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্র জীবন থেকে মানুষ আমরা রাজনীতির শিষ্টাচার শিখি ছাত্র জীবন থেকে। একজন ছাত্রলীগ থাকলেই কি যে সারা জীবন সে অনেকে দল পরিবর্তন করছে না করতে। আমাদের যখন বিভিন্ন সময়ে বিভিন্ন লোক, আগে এক সময় আমাদের গোপালগঞ্জের এক ভদ্রলোককে প্রধান নির্বাচন কমিশনার দেওয়া হয়েছিল। তো উনি কি করলেন, লতিফ সাহেব এসে তো মানে উল্টাপাল্টা কত কিছুই করলেন। একজন নিরপেক্ষ লোককে রাষ্ট্রপতি বানানো হয়েছিল, একজন রাষ্ট্রপতিকে মানে বিচারপতিকে, প্রধান বিচারপতিকে উনি সারা জীবন প্রধান বিচারপতি থেকে নিরপেক্ষতা বজায় রাখলেন। আওয়ামী লীগ তখন ক্ষমতাকে ভোগ করতে চান নাই। আপনার মনে আছে কিনা, আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রেসিডেন্ট হওয়ার জন্য লোভী ছিল। তা না করে জননেত্রী শেখ হাসিনা সবসময় জনগণের স্বার্থেই কাজ করে গেছেন। তখন আপনি জানেন যে বাংলাদেশের এমন একজন বিচারপতিকে উনি কোনোদিন কোনো দলও করেন না, ওনাকে কিন্তু
আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি বানানো হয়েছিল। কিন্তু এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কথা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে, ওনার কনসেপ্টটাই ছিল যে আমি সবাইকে নিয়ে মিলেমিশে এই যে নির্বাচন বিএনপি বর্জন করলো, ওই নির্বাচনে আপনার মনে আছে কিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে দেখেন আপনি কোন মন্ত্রণালয় চান, আপনার ভয় থাকে আপনি দরকার হয় বড় বড় ভালো ভালো মন্ত্রণালয়গুলো বেছে নেন। কিন্তু ওনারা আসলে কি জানে যে নির্বাচনে আমাদের ভরাডুবি হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন আমরা, জনগণের জন্য যে কাজ করতে হলে যে একটা বিভিন্ন পরিকল্পনা দেওয়া লাগে, ওনাদের নির্বাচনী কোনো ইস্তেহারে কোনো পরিকল্পনাই ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জমূলক পরিকল্পনাগুলো নিয়েছেন এবং প্রত্যেকটা পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করেছেন, ওনার নির্বাচনী ওয়াদার প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এই যে দৃঢ়তা, কিন্তু বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল 2 টার্মে, দেখান যে বাংলাদেশে এমন রিমার্কেবল, তারা এমন একটা জিনিস বিদ্যুতের যে অবস্থা আওয়ামী লীগ রেখে গেছিল তার থেকে আরও জঘন্যতম পর্যায়ে নামাই দিয়ে তারা চলে গেছে। তখন দেশের মানুষ বিদ্যুতের জন্য মানে জীবন দিতে হয়েছে। কিন্তু আজকে মনে করেন যে লোকটা ভালো কাজ করে আপনি তাকেই অ্যাপ্রিসিয়েট করবেন, না যে লোকটা বাধা দিচ্ছে বা উন্নয়নকে বাধাগ্রস্ত করতেছে সে যা বললো তাই আপনি শুনবেন? কার কথা শুনবেন? নিশ্চয়ই যে কাজ করবে তার কথা, যে কাজ তাই যদি হয়, তাহলে এখন বিএনপি যদি অযৌক্তিক দাবি করে যে আমি তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে যাব না, সেটা কি হবে? এখন মনে করেন এই পরিস্থিতি যদি বিএনপি কোনো কারণে নির্বাচন বর্জন করে অথবা নির্বাচনে অংশগ্রহণ নাই করে, তাহলে কি হবে? নির্বাচনটি এটা আমি মনে করি যে মতে কি হবে নাকি? আমি মনে করি বিএনপির এটা একটা চরম অগ্নি পরীক্ষা এবার। কারণ গত বছরের পরীক্ষায় তারা যদি অংশগ্রহণ করতো অ্যাটলিস্ট বিরোধী দল থাকতো তারা। এখন দেখেন তাদের কর্মীরা কোথায় হারিয়ে গেছে। তাদের ওই টিম ওয়ার্ক করে আবার ওই কর্মী বাহিনীকে সুসংগত করতে এই যে 5 বছরে যে ক্ষতি হয়েছে বিএনপির তাদের নিজস্ব সিদ্ধান্তের কারণে, এইটা অপূরণীয় ক্ষতি হয়েছে দলের জন্য। কিন্তু বিএনপি আজকে সেই কথা হয়তো তারা মূল্যায়ন করার ক্ষমতা রাখে না, কারণ তারা সুবিধাবাদী ব্যারিস্টার নিয়ে দল গঠন করছে, তারা সুবিধাভোগীদের নিয়ে দল গঠন করছে, কিন্তু ডেডিকেটেড লোক নেই। আওয়ামী লীগের মতন ডেডিকেটেড লোক একজনও নাই বিএনপির মধ্যে, দেশপ্রেম তাদের মধ্যে নাই। তারা এই যে ইউনূস সাহেবের দেশপ্রেম আপনি দেখলেন ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে, ওরকম তাদের প্রত্যেকটা লোকের কর্মকাণ্ড আমলনামা আপনি পরীক্ষা করে দেখেন। এমনকি প্রধানমন্ত্রী যাকে আপনি প্রধানমন্ত্রী চাচ্ছেন, উনি যে দাবি করতেছেন ন্যায় অন্যায়, উনি তো নিজেই একজন অন্যায়ের মানে রূপকার। যে আপনি যদি কালো টাকা সাদা করেন, একটা প্রধানমন্ত্রী হইয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী হইয়া যদি ট্যাক্স ডিপার্টমেন্টে যে বলেন যে আমার দুর্নীতির টাকা আছে এটা আমি সাদা করতে চাই, তো আপনি জাতির কাছে নিজেই স্বীকার করলেন যে আপনি নিজেই স্বঘোষিত দুর্নীতিবাজ। ওনার সেই দুর্নীতিবাজকে কি আপনি ভোট দিবেন? সেই দুর্নীতিবাজ যে দাবি করবে সেই দাবি কি জনগণ মেনে নেবে? একজন সচেতন ব্যক্তি হিসাবে তার সংসদে যাবে না, কিন্তু সংসদে নেওয়ার জন্য বা একটা বৃহৎ রাজনৈতিক দল, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। না, এটা অবশ্যই আমরা স্বীকার করি জনগণের একটা বৃহৎ অংশ প্রতিনিধিত্ব করে। সেই ক্ষেত্রে বিএনপিকে আবারও বাইরে রেখে যদি নির্বাচন করে, তাহলে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য হবে আমাদের এবং আন্তর্জাতিকভাবে? বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য কখনোই না, যদি সেটা হয়তো উনি নিজে কল করতেন না। আপনি জানেন যে কোকো যখন মারা যায়, প্রধানমন্ত্রী নিজে ওই ওনার বাসায় দেখা করতে পর্যন্ত সিম্প্যাথি দেখানোর জন্য চলে গেছিলেন, নিরাপত্তার বলয় বাদ দিয়েই ওই বলা যায় যে ওইরকম একটা জায়গায় হঠাৎ করেই চলে গেছেন। এই যে ওনার আন্তরিকতা, কারণ উনিও একদিন সাপারার ছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যখন ওনাকে গৃহবন্দী করে রাখে তখন 2 নেত্রীকেই রাখছিলেন। সেই থেকে তো গণতন্ত্রে খালেদা জিয়ার উচিত ছিল যে আমি আমাদের দেশের জন্য অন্তত আমাদের অন্তত কিছু করা উচিত, পরিকল্পনা নিয়ে আগানো উচিত, ওনাদের কনভারসেশনটা একটু পোলাইটলি হয়ে একটা সমঝোতে আসা উচিত ছিল। কিন্তু উনি একেবারেই বর্জন করার, উনি মানে ইয়েস অর নো তে বিশ্বাসী, উনি নই বলে দিলেন এবং করলেন না। এতে ক্ষতি হয়েছে তার দলের। এবং সেই এবারও যদি উনি ভুল করেন, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিক সচেতন, অধিকাংশ মানুষ, এবং ওনার দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি যুক্তরাষ্ট্রে থেকে, আমি বাংলাদেশের জানি না যে এখন কি হচ্ছে, তারপরও আমি যতটুকু উপলব্ধি করি একজন সচেতন মানুষ হিসাবে, কারণ আমার দল যদি আমাকে দাবায় রাখার চেষ্টা করে, আমাকে জনগণের সাথে সংশ্লিষ্ট হয়ে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করে, আমি কেন সেই দল করব? যে দল জনগণের উন্নয়নের রাজনীতি করে না, যে দল জনগণের সেবা করে না, যে দল জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় না, সেই দল কি শুধু ক্ষমতা লোভের জন্য কি রাজনীতি করা যায়? ক্ষমতা আসে তো জনগণের সেবক হিসেবে, আপনাকে জনগণই প্রতিনিধিত্ব দিবে, তখন আপনি ক্ষমতা পাবেন। এখন ক্ষমতা ভোটের মাধ্যমে, স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচনে আসবে, এবং সেই স্বচ্ছ ভোটের মাধ্যমে বিএনপির আসার সম্ভাবনা হয়তো কম দেখবে। যখন তারা কম দেখবে তারা না আসবে, তাই সেজন্য তো আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে থাকতে পারবে না। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার খাতিরে আওয়ামী লীগের নির্বাচন করতে হবে এবং নির্বাচন চালিয়ে যেতে হবে। সেজন্য যদি বিএনপি এবারও ভুল করে, আমি মনে করি যে তাদের দল আরও ভেঙে ভেঙে টুকরা হয়ে যাবে। তাদের দলের এক শ্রেণীর লোক আছে যারা একটু দেশদরদী, যারা মানুষকে নিয়ে ভাবে, সমাজকে নিয়ে ভাবে, দেশকে নিয়ে ভাবে, তারা নিশ্চয়ই বসে থাকবে না, তারা স্বতন্ত্র হইলেও নির্বাচনে চলে আসবে।
অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গাতে তো আমি আমি আপনার কথা থেকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে জনগণও এটি চায় যে দুই দলের প্রধান অথবা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মাঝখানে আলোচনা হোক, সংলাপ হোক, যাই হোক, যে কোনো উপায়ে একটি নির্বাচন, অংশগ্রহণমূলক একটি নির্বাচন এটি দেশের জনগণ দেখতে চায়। তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে কথাটি বলেন যে গত নির্বাচনে আপনাদের নেত্রী বা আজকের প্রধানমন্ত্রী তিনি ফোন করেছিলেন, কথা বলেছেন, সেটি একটি বিষয়, কিন্তু এই নির্বাচনে বিএনপিকে আনার জন্য একটি স্বাভাবিক প্রক্রিয়া তো আছেই, সেটি চলছে, কিন্তু বিশেষ কোনো প্রক্রিয়া, যেমন গত নির্বাচনে তিনি মন্ত্রণালয়ের অফার করেছেন বা নিজে কথা বলেছেন, এইবার কি এই ধরনের কোনো পরিকল্পনা আপনাদের দলের আছে কিনা যদি বলেন। এটা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দই নির্ধারণ করবে। তবে একজন সাধারণ সিভিল সোসাইটির লোক হিসাবে বা একজন আমরা ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, রাজনৈতিক সমীকরণ থেকে যেটা আমরা বুঝি সেটা হলো যে বিএনপির একটা চরম এটাকে বলা যায় শাখের করাতের মতো হচ্ছে। কারণ এই নির্বাচনে যাওয়া তাদের পক্ষে যেমন তাদের ওই আগে যায় নাই, কিভাবে যাবে লজ্জা বোধ কাজ করছে, অন্যদিকে তাদের কর্মী বাহিনী হারিয়ে গেছে। থাকতো তাহলে ওনারা বিভিন্নভাবে কৌশলে হলেও সরকারের সাথে আসার চেষ্টা করতো যে অ্যাটলিস্ট নির্বাচনে আসলে ওনাদের কর্মী বাহিনী আবার কিছুটা হলেও চাঙ্গা হবে, কিছুটা হলেও বিরোধী দলে আসার সম্ভাবনা থাকবে। কারণ তারা একটা বিশাল দল, তারা নির্বাচনে আসুক এটা আমরাও আশা করি। কারণ বাংলাদেশে গণতন্ত্র সুস্পষ্ট হোক, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা বেরিয়ে আসুক, মেধা যাদের আছে, প্রজ্ঞা যাদের আছে, কমিটেড যারা, তারা রাজনীতিতে এগিয়ে আসুক, এটা আমরা দেখতে চাই প্রবাস থেকে, এবং এটা দেশের জন্য মঙ্গলকর হবে। এবং আমি মনে করি যে আপনিও হয়তো একমত হবেন যে আজকের যে বিরোধী দল যারা আছে সংসদে, যদি সেই জায়গায় বিএনপির মতো একটা বৃহৎ দল বিরোধী দলে থাকতো তাহলে হয়তো আমাদের গণতন্ত্র আরো বেশি শক্তিশালী হতো। তা বলা যায় না, কারণ কি এই বিরোধী দল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমি এদেরকে ধন্যবাদ জানাই। এই অর্থে যে দেখেন, আগে সংসদে যেভাবে কথাবার্তা হতো, যেভাবে যে অশালীন কথাবার্তা আলোচনা হতো, এটা জাতীয় মহান সংসদে বসে আপনি কি একজন সভ্য দেশের একজন নাগরিক হিসাবে এই টিভি সেটের সামনে বা সংসদে এই ধরনের অশ্লীল ভাষায় কথাবার্তা বলা হোক, এটা চান? তা বিএনপি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওদেরকে অভিশাপ দিছে, যে অন্যায় অত্যাচার করছে নিরীহ মানুষের উপর, সাধারণ মানুষের উপর, তার জন্য ওই তাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তাদেরকে ওই এমনভাবে কঠোর মনোভাব তৈরি করে দিয়েছে তাদের মনের মধ্যে যে তারা নির্বাচনে যাতে না যায়, আর দেশে একটা শান্তি শোভাতার যাতে বয়ে আসে। এইবার সংসদে দেখেন ওইরকম অকাত্যকর কোনো কথা হয় নাই যেটা মানে আপনার এক্সপন্স করতে হয়, এই সংসদে হয় নাই। তা সুতরাং দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আজকে দেখেন বাংলাদেশ এতটা আগে আসছে কিভাবে, যদি আজকে ওইরকম একটা মানে দুটো এড়ে গরু যদি সবসময় গুতোগুতি করে, তখন কিন্তু আপনি হাল চাষ করতে পারবেন না। মানে আপনাকে মানে লিডারশিপকে ফলো করতে হবে। লিডারশিপ, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি তো জনগণই তাকে ভোট দিয়ে বানাইছেন। ওনাকে যদি আমি রেসপেক্ট না করি, আমার নিজেকে বড় মনে করে আমি আর একটা প্রধানমন্ত্রী প্যারালাল ভাবি, সেটা কি হবে? ওনার প্রধানমন্ত্রীর দায়িত্ব হিসেবে ওনাকে তো আমাকে প্রথমে ওনার স্বীকৃতিটা দিতে হবে, কিন্তু বিএনপি সেটা করে নাই। তবে আমরা আরো কথা শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরবো। তবে বিজ্ঞাপনের পর আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আমেরিকার অভিবাসন নীতি এবং আরো নতুন কিছু নির্বাহী আদেশের সম্ভাবনা আছে যেগুলো আমরা পত্রপত্রিকা দেখেছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আমরা নিচ্ছি একটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিশ্বজুড়ে আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব সুলাইমান আলী, আমরা বিরতির আগে যে কথাগুলো বলছিলাম নির্বাচন সংক্রান্ত, তো সেই নির্বাচনে 2019 সালে যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে, বিএনপি দাবি করছে যে তার আগে নির্বাচনটা দেওয়া হোক। তো সেই দাবির সাথে আপনি কতটুকু একমত পোষণ করেন? আমি আসলে কি যে বিএনপি কে জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই, তারপরেও একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলতে চাই যে বিএনপি রাজনীতিতে ভুল ত্রুটি থাকতে পারে, চলার পথেও থাকতে পারে, সেটা সংশোধনের জন্য পরিকল্পনা গ্রহণ করা দরকার। কিন্তু বিএনপির কোনো নীতি নির্ধারক মহল সেই পরিকল্পনা গ্রহণ না করেই তারা একের পর এক মন গড়া সেই আগের মতো বক্তব্য দিয়ে চলছে। তারা জাতির সাথে যে চরম বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে, প্রধানমন্ত্রী হয়ে যে অর্থ আত্মসাৎ করে নিজেই স্বঘোষিত একজন দুর্নীতিবাজ বলে প্রমাণ দিয়েছেন, তার ছেলে সন্ত্রাস করে হাওয়া ভবন করে মানে বিশ্বের বুকে যে একটি নিরীহ মানুষকে হত্যার যে পরিকল্পনা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে 21 আগস্ট গ্রেনেড হামলায় হত্যার যে মহাপরিকল্পনা করে তারা ব্যর্থ হয়েছে, এবং সেখানে 21 জন লোক তাজা প্রাণ তাজা রক্ত সেই রাজপথের এখনও রঞ্জিত রয়েছে।
এইভাবে শত শত হাজার হাজার অপকর্ম তারা করেছে। প্রথমে উচিত ছিল, এখনও উচিত, বিএনপির রাজনীতি করতে হলে সেগুলো জাতির কাছে ক্ষমা চাওয়া যে আমরা ভুল করছি। তার ছেলে কোকোতকে গিয়ে খাম্বা বানিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে বিদ্যুতের টাকা লুটপাট করে খেয়েছে, কিন্তু বিদ্যুতের জন্য যারা আন্দোলন করছে তাদেরকে নির্বিচারে গুলি করে মেরেছে। এই যে কাজগুলো তারা জনগণের রক্ষা কবচ, জনগণের সেবক, জনগণের অধিকার বা জনগণের উন্নয়নের জন্য যারা কাজ করবে তারা জনগণকে দাবিয়ে রেখে, এবং 10 টাকা অস্ত্র ভুলে যেন না আপনার, সেই 10 টাকা অস্ত্র যদি সাধারণ যুব সমাজের হাতে আসতো, যদি ওই কয়েকটা অফিসার বা গোয়েন্দা সংস্থার 2-1 লোক সৎ না থাকতো সেখানে, ওইগুলো যদি সাধারণ মানুষের হাতে আসতো, আপনি চিন্তা করেন বাংলাদেশে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর যে মহাপরিকল্পনা তারা করছিল সেটা বাস্তবায়ন হতো। তখন প্রত্যেকটা ঘরে ঘরে গৃহযুদ্ধের মতন কোনো অধিকার নিয়ে কেউ কথা বলার সুযোগ পেত না, তাকে শেষ করে দিত। তা এই যে সেই অপকর্মগুলো তারা করছে, সেগুলো এখনও তাদের কোনো রাজনীতিবিদ কিন্তু একবারও দুঃখিত হয় নাই যে আমরা এই হাওয়া ভবনটা ভুল ছিল, বা ওই তারেক রহমান নির্বাচন বর্জন বা এরকম অন্য অত্যাচার করছি, সন্ত্রাস করছি, বাংলা ভাই তৈরি করছি, এরকম তারা একের পর এক, মানে আপনি দেখছেন বাংলাদেশে মানে কতগুলো জেলায় একসাথে মানে বোমা ফাটছে। এই যে জামাতকে দিয়ে এই সমস্ত ন্যাক্কারজনক পদক্ষেপগুলো করার সুযোগ করে দিচ্ছে বিএনপি। জামাতের যারা বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনি ছিল, রাজাকার ছিল, তাদেরকে কিভাবে পৃষ্ঠপোষক করেছে, এবং এমনকি মন্ত্রীও বানিয়েছে তাদেরকে। এই যে একের পর এক তারা জাতির সাথে মানে বেইমানি করে চলছে, প্রত্যেকটা ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে, সব ক্ষেত্রেই তারা ব্যর্থ। তা একজন ব্যর্থ লোক, তারপরও রাজনীতিতে সংসদের আত্মশুদ্ধির একটা পথ থাকে। আমি মনে করি যে জাতির কাছে এগুলো ক্ষমা চেয়ে তাদের দলকে সুসংগঠিত করে, কর্মীদের সুসংগঠিত করে, বা ডিজিটাল বাংলাদেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা একটা মহাপরিকল্পনা নিয়ে নির্বাচনে আসতে পারে। সেই নির্বাচনে এই যে সমস্ত কথা তারা বলছে নির্বাচন কমিশনার নিয়ে, এই নির্বাচন কমিশনার সাহেব বাংলাদেশে একজন সৎ এবং ভালো লোক হিসেবে আপনি জানেন যে সর্বমহলে বিশ্বে বিভিন্ন জায়গায় উনি বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন। ওনার সততার দৃষ্টান্ত সমাজের যারা ওনার কলিগ থেকে শুরু করে বিএনপির যদি এরকম তথ্য থাকে ওনার বিরুদ্ধে যে না উনি অসততার প্রমাণ দিয়েছেন বা দলীয়করণ করেছেন, বিএনপি যেটা অভিযোগ করেছে, দলের অভিযোগ করেছে, দলের সমর্থক হিসেবে অভিযোগ করেছে। দলীয় লোক নাই, এরকম লোক কি আছে? তার মানে এরকম লোক বাংলাদেশে কি আছে যে কেউ প্রত্যক্ষ হোক, পরোক্ষ হোক, ডাইরেক্টলি হোক, ইনডাইরেক্টলি হোক, কোনো না কোনোভাবে একটা দল ভালো জিনিসটাকে মানুষ সমর্থন করে? আপনি চাঁদকে ভালোবাসেন না? চাঁদকে চাঁদ মামা বলে আমরা ডাকি না, কেন ডাকি? চাঁদ কি আসলে আমাদের মামা? কিন্তু ওই চাঁদের আলোটা ভালো, চাঁদটাকে দেখতে সুন্দর, আমরা মামার সাথে তুলনা করি। এখন আওয়ামী লীগ এমন একটা দল, আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগ 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ মানে আপনার প্রত্যেকটা আন্দোলনে মানে উজ্জ্বল একটা বাংলাদেশের ইতিহাস যদি আলোচনা করেন, ইতিহাসের 95% অংশ জুড়েই আওয়ামী লীগের অবদান। তাই যেখানে একটা দল প্রত্যেকটা ক্ষেত্রে এই দেশের জন্য কাজ করেছে, তারা ক্ষমতা আসার পরও আবার স্বাক্ষর রেখেছে যে দৃশ্যমান মানুষের কাছে, প্রত্যেকের কাছে, বিশ্বের কাছে, যে বিএনপি যখন প্রতিহত করার স্লোগান দিছে বা প্রতিহত করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, তখনও তারা নির্বাচন করে সেই সংসদ দিয়ে এত উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আপনি মনে করেন যদি বিএনপি আজকে গঠনমূলকভাবে বিরোধী দল হিসেবে আমাদের পাশে থাকতো, আমি মনে করি যে তারা যদি ভুল থেকে শিখতো, আমাদের দেশটা আরো উন্নত হইতো, আমরা জাতি হিসেবে আরো গর্বিত হতাম। আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি চিন্তার জন্য। তো আমরা বাংলাদেশ প্রসঙ্গে আরো একটু পরে কথা বলবো। এই মুহূর্তে আমরা আমেরিকার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলছি। সেটি হচ্ছে যে আমরা পত্রপত্রিকায় যেটি দেখেছি যে গ্রিন কার্ডধারীদের ফুড স্ট্যাম্প এবং মেডিকেল যে সুবিধা রয়েছে সেই সুবিধাটি বাতিল করতে যাচ্ছে একটি নির্বাহী আদেশের মাধ্যমে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আসলে এটা একটা দুঃখজনক আমাদের। আপনি জানেন যে গত নির্বাচনটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য আমাদের একটি বিরাট নৈতিক পরাজয়ের নির্বাচন। নৈতিক পরাজয় বলবো এই কারণেই যে একজন ক্যান্ডিডেট প্রকাশ্যভাবে খামখেয়ালিভাবে যা মনে করেন নিজের ব্যক্তিগতভাবে ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন এবং দলের প্রতিনিধি হিসাবে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। টাকার জোরেই হোক আর ইজমের জোরেই হোক আর অদৃশ্য কোনো শক্তির কারণেই হোক, ভাগ্যগুণে তিনি প্রেসিডেন্ট হয়ে গেছেন। কিন্তু আসলে জনগণের পপুলার ভোটে উনি নির্বাচিত হননি। আর উনি জনগণকে আসলে তেমন গুরুত্বও দেন না। আপনি যারা নির্বাচনে নিজেই বলেছেন, ওনার দল যখন ওনাকে নমিনেশন দিতে চাননি তখন উনি ওনার নিজের বক্তব্যে বলেছিলেন যে আমি আমার দলকে কিছু মনে করি না, আমার ফ্যামিলি আমার সাথে থাকলেই হয়। সুতরাং যে ব্যক্তি বলতে পারে যে আমার ফ্যামিলি থাকতে হয় দলের থেকে, আপনি জানেন যে ব্যক্তি থেকে দল বড়, দলের থেকে দেশ বড়।
তা আমরা এগুলো ছোটবেলা থেকে মানে শিখে আসছি, যেটা বাস্তবেও যেটা আসলে সত্য। কিন্তু উনি বললেন যে ওনার দল বড় না, ওনার ফ্যামিলি বড়। তো এখন কেমন ফ্যামিলি ম্যান তাও আপনার ওনার ব্যক্তি জীবনে পর্যালোচনা করলে আপনারা জানবেন। তা একজন অকার্যকর, আমি বলবো যে অদূরদর্শী এবং অযোগ্য একজন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুক্তরাষ্ট্রের উপর ভর করে আছে। এখন আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হব, এটাই স্বাভাবিক। কারণ অদক্ষ অযোগ্য লোক যদি ক্ষমতায় থাকে, যেমন আমাদের দেশের উদাহরণ দেখেন, আমাদের দেশ স্বাধীনতার পর এত উদ্যমী দেশ, এত ভালো দেশ, এত কঠোর পরিশ্রমী দেশ, সেই দেশকে যদি সত্যিকার অর্থে জননেত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিচ্ছেন, প্রত্যেকটা সরকার এইভাবে এগিয়ে নিয়ে আসতো, আজকে আমাদের এই আমেরিকা প্রবাসে থাকতে হতো না। আজকে আমরা বাংলাদেশের মাটিতে অনেক মর্যাদার সাথে আমরা বিশ্বের বুকে থাকতে পারতাম। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের নিজের প্রিয় দেশকে ছেড়ে এই প্রবাসে আসছি। সেই প্রবাসেও এখন আমাদের নানা রকম সমস্যা এখন তৈরি হচ্ছে। অযোগ্য সরকার হওয়ার পরে উনি প্রকাশ্য ঘোষণা দিচ্ছেন, যা ইচ্ছে তাই করছেন। আপনার কিছুদিন আগে একটা আদেশ দিলেন, দেখলেন যে মুসলমান 7টি কান্ট্রি অলরেডি তারা ঢুকতে পারবে না। এইভাবে কোনো নির্বাহী আদেশ হয় না, কিন্তু উনি কিছু কেয়ার করেন না। আদালত ইতিমধ্যে আবার আপনার স্টে করে দিয়েছেন। উনি আবার আপিল করার জন্য বা অন্য কোনো পথ খুঁজছেন যে সেটা বন্ধ করা যায় কিনা। আসলে কি যে উনি আমি যেটা ফিল করি, উনি আসলে ব্যক্তি হিসেবে চাচ্ছেন, হিটলার যেমন বিশ্বে এক সময় চরম একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে নামাঙ্কিত হয়ে আছে, উনি অর্থ বলে যেভাবে নিজেকে আস্তে আস্তে গড়ে এক পর্যায়ে প্রেসিডেন্ট হয়ে গেলেন, কারো কোনো মানে বিশেষ দয়া দাক্ষিণ্যে নয়, মানে নিজের স্বঘোষিত স্প্রিয়া বলা যায়, ওনার অ্যাম্বিশনকে পূরণ করেছেন। আর ঈশ্বর বা আল্লাহ আমরা যদি বিশ্বাস করি যে পাওয়ার তো আসলে তাদের থেকেই আসে, তা উনার থেকেও ভালো কর্ম হতে পারে। হয়তো প্রথম দিকে কিছু খারাপ কাজ করে এমন একটা কাজ করে ফেলতে পারে যেটা আবার সবার কাছে প্রিয় হয়ে যেতে পারে। এখন বলা যায় না কি হচ্ছে, তবে আমরা শঙ্কিত, আমরা সবাই শঙ্কিত যে মানে পাগল মানুষ সময় ভালো কাজ করে, সময় খারাপ কাজ করে। উনি কখন কি করবে, ওনাকে পাগলের সাথে তুলনা করা উচিত। এই কারণে যে উনি যে কথাগুলো বলে উনি ভেবে চিনতে পারেন। রাষ্ট্রপ্রধান, তার কথাবার্তা, আচার আচরণ সবকিছু পরিকল্পিতভাবে হওয়া উচিত, কারণ তার প্রতিটা কথার উপর একটা রিয়েক্ট তৈরি হবে সারা বিশ্বে, সারা দেশে, প্রবাসে। তার নিজের দেশ, এত বড় দেশ। এখন রাশিয়া, আমি মনে করি কি এটা একটা রাজনৈতিক চাপ আছে বহির্বিশ্বের। কারণ আমেরিকা দীর্ঘদিন যাবৎ সারা বিশ্বের মোড়ল হিসেবে একটা একছত্র আধিপত্য বিস্তার করে আসছিল। এখন বিভিন্ন দেশ আছে ডাইরেক্ট আমেরিকার সাথে যুদ্ধ যেতে পারবে না, বা ডাইরেক্ট মানে শত্রু হিসাবে তাদেরকে প্রতিহত করতে পারবে না, কিন্তু ইনডাইরেক্টলি, যেমন আমাদের দেশে জামাত বিএনপি যে রাজনীতিটা করে, তারা ইনডাইরেক্টলি মানুষের ভিতরে মানে ঢুকে যায় বিভিন্ন কৌশলে। জামাতরা দেখেন সুকৌশলে ঢুকে যায়। ঠিক এইভাবে আমার মনে হয় রাশিয়া বা অন্যান্য কিছু দেশ যারা প্রতিশোধ নেওয়ার জন্য কৌশলে ট্রাম্পকে ব্যবহার করবে। ট্রাম্পকে ব্যবহার করে আমেরিকার দীর্ঘদিনের যে একটা ঐতিহ্য ছিল, সে ঐতিহ্যকে বিনষ্ট করে ওদের প্যারালালে নিয়ে আসার জন্য, যাতে আধিপত্যের লড়াই, কারণ চীন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন দেশে এগিয়ে যাচ্ছে, আগামীতে নেতৃত্বে বিশ্বের মোড়ল কে হবে এটা বলা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেই চ্যালেঞ্জের মুখে যখন আমেরিকার উচিত ছিল আরও ভবিষ্যৎ চিন্তা চেতনা পরিকল্পনা মাফিক মানে বিভিন্ন কথাবার্তা কাজকর্ম করা, সেখানে তারা নিজের দেশের ভিতরে বিভাজন তৈরি করে দিচ্ছে। আমেরিকাতে কোনো সময় নির্বাচনে আমরা দেখিনি যে রাস্তাঘাটে মিছিল হয়। আপনি এবার নির্বাচনের পর এখন দেখেন প্রতিদিন রাস্তাঘাটে মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এবং এইগুলো ভালো সিমটম না। আর ওনার হয়তো সেইটা ওনাকে বলার মতন লোক ওনার আশেপাশে মন্ত্রিসভা আছে কিনা, মানে ওই যে হবুচন্দ্র বলে গবুচন্দ্র রাজা, আপনি জানেন সেই কাহিনীর মতো এখানে কিছু লোক হয়তো তাকে পদ পাওয়ার জন্য উনি হয় তার সাথে কাছে আছে, তারা ওরকমই করবে। তো এটা আমাদের জন্য একটা এই 4 বছর একটা আসলেই শঙ্কার 4 বছর। কারণ তবে আমাদের আশার বাণী এটা যে আমরা যারা নিউ ইয়র্কে থাকি, তারা আমাদের মেয়র, আমি ওই দিন প্রেস কনফারেন্সে আমরা বাঙালি অনলি 3 জন লোক ছিলাম, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে আমি ছিলাম, আর একজন আমাদের একটা বোন ছিল মাজেদা আপা নাম করে একজন আপা, আমাদের আব্দুল শহীদ। আমরা 3 জন লোক সেদিন মেয়র আমাদেরকে ডেকেছিলেন, প্রতি কমিউনিটির প্রতিনিধিদের ডেকেছিলেন, এবং মানে এটা আপনার কোপার স্কোয়ারে একটা প্রেস কনফারেন্সে উনি সমস্ত টিভি চ্যানেলের কাছে প্রকাশ্যে বলেছেন যে নিউ ইয়র্কে এই আইন চলবে না। ফেডারেল যদি কোনো আইন পাশ করে, আমরা নিউ ইয়র্ক পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা নির্দেশ দিলাম, আমি নির্দেশ দিলাম মেয়র হিসাবে, যে এখানে কোনো ইলিগাল লোককে যেন ডিপোর্ট করা না হয়, কাউকে ধরা না হয়, হয়রানি করা না হয়, বা এখানে যদি কোনো মেডিকেট হোক, ওবামা কেয়ার হোক, হোয়াটএভার যে কোনো কিছুই হোক, কাটসাট করার পরিকল্পনা নেই, আমরা তার এগেনস্টে মামলা করব।
ওই ঝুলাই রাখার চেষ্টা করব, এবং ঝুলাই না রাখতে বলে আমরা সিটির আদেশের বলে আমাদের যে ক্ষমতা আছে সেই বলে আমাদের কার্যক্রম আমরা মানে ফেডারেল আদেশকে অমান্য করে হলেও আমরা তাতে আমাদের ফান্ড কম পেলেও আমরা সেটা দিয়ে চলার চেষ্টা করব। এইভাবে আমাদের গভর্নর, নিউ ইয়র্কের গভর্নর এরকমও অত্যন্ত ভালো বংশের একজন মানুষ এবং খুব বিচক্ষণ একজন রাজনৈতিক ব্যক্তি, যার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এবং বর্তমান মেয়র যে বিল ডি ব্লাজিও, উনি দৃঢ় অবস্থান নিয়েছেন ইমিগ্রান্টদের পক্ষে, যে ইমিগ্রান্টদের সিটিতে এইগুলো চলবে না। তা এটা আমাদের একটা আশাবাদ। আর এই ওয়েলফেয়ার কাটার ব্যাপারটা আসলে ওয়েলফেয়ারের যেহেতু বাজেট যদি কেটে যায় তখন আস্তে 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 ফেডারেল যদি কেটে দেয় কিছু কিছু হয়তো বা কমে আসবে, কারণ এগুলো মডিফাইও হওয়ার দরকার আছে। কারণ কি যে আপনার ঢালাওভাবে এক শ্রেণীর মানুষ এই সুযোগ সুবিধাগুলো নেয়, একটা নীতিমালার ভিত্তিতে যদি এটা চলে, এগুলো তদারকির ভিত্তিতে সঠিক মানুষ সঠিক সেবাগুলো পাবে। তখন এখন সবাই এক ধরনের সুযোগ নেওয়ার প্রবণতা তৈরি হয়ে গেছে। আরেকটু যোগ করছি যে আরেকটি নির্বাহী আদেশ আসার সম্ভাবনা আছে, যেটা পত্রিকা এসেছে, যে অবৈধদের যারা চাকরি দিচ্ছে তাদেরকেও জরিমানার আওতায় আনা হবে বা তাদেরকে এক ধরনের শাস্তির ব্যবস্থা করা হবে। এটা আসলে আগেও ছিল, যারা ডকুমেন্টেড না বা যারা অবৈধ, আসলে কথাটা বলা দেশে বলতো না আগে, ইদানিং কালে এই সরকার মানে উস্কে দিছে, কিন্তু একে বলা হয় আনডকুমেন্টেড। কিন্তু আসলে আমেরিকাতে অনেক বহু লোক আনডকুমেন্টেড, আর বহু লোক আনডকুমেন্টেড থাকার দরুনই আমেরিকানরা সেবা পাচ্ছে। কারণ আপনি জানেন যে আমেরিকান কোনো হোয়াইট লোক সে ওই ওয়ার্ড জব করে না, নিউ ইমিগ্রেন্ট বা আনডকুমেন্টেড লোক যারা, তারাই এই কাজগুলো, তাদের কাজগুলো করে এইভাবে। আর এইগুলো চিন্তা করেই কিন্তু তারা অভিবাসন আইন করেছিল। আগের প্রেসিডেন্টরা বিভিন্ন দেশ থেকে, সারা বিশ্ব থেকে ডাইভার্সিটি ভিসার মাধ্যমে DB1, DB, OP1 বা বিভিন্ন এখনো বিভিন্ন দেশে কিছু কিছু দেশে অব্যাহত আছে, যদি আমাদের বাংলাদেশ বাদ পড়েছে। তা এই যে অভিবাসন নীতিটা কেন করেছিল, যে তাদের মানে সেবা লোকের প্রয়োজন আছে, শ্রমিকের প্রয়োজন আছে, দক্ষ লোকেরও প্রয়োজন আছে। এখনো ওই আগেও যে নিয়মটা ছিল, কিন্তু উনি এসে এটাকে কড়াকড়ি করার, ওবামার সরকারের আমলেও কিন্তু বহু লোক ডিপোর্ট হয়েছে, কিন্তু এত শোরগোল পড়ে যায়নি। কেননা যে এখন মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক কাজ করছে, সর্বদা একটা আতঙ্ক। কিন্তু আমি মনে করি কি যে যার যার দায়িত্ব সঠিকভাবে সে পালন করলে, মেয়র বিল ডি ব্লাজিও ওই দিন সুস্পষ্টভাবে বলেছে যে কমিউনিটি নেতৃবৃন্দকে আমরা ডাকছি এই কারণে, তোমাদের কমিউনিটিতে যদি কেউ এরকম ক্ষতিগ্রস্ত হয়, যাকে অন্যায়ভাবে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে বা যাকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তোমরা মিডিয়ার শরণাপন্ন হবা, আর নাহলে আমাদের ওই প্রতিনিধিদের মাধ্যমে ওই মেসেজগুলো মূলধারার নেতৃবৃন্দের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি মনে করি আমরা যারা সমাজ বিভিন্ন মূলধারার রাজনীতির সাথে জড়িত, যারা এরকম সমস্যার সম্মুখীন হন, তারা সরাসরি মেয়র অফিসের সাথে যোগাযোগ করা উচিত যে এই অবস্থা, আমরা কি মেসেজটা আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজকে যে প্রোগ্রামটা আপনারা নিয়েছেন, আপনাদেরকে আসলেই ধন্যবাদ জানাই। কারণ এই গঠনমূলক আলোচনাটা যারা দেখবে দর্শকরা, তারা নিশ্চয়ই ভয় পাবে না। তারা কোনো বিপদের সম্মুখীন হলে কোথায় কল করতে হবে, অ্যাটলিস্ট আমাদের যে সংগঠনটা আছে, আমি আমার সেলফোন নাম্বারও দিয়ে দিই নিজে কলের ক্ষেত্রে, 347-236-2737। আমাকে যদি জানায়, আমি সঙ্গে সঙ্গে মেয়রের সাথে যোগাযোগ করে তাদের অফিসের বিভিন্ন, তাদের ওখানে আইন প্রয়োগকারী সংস্থাও আছে এবং আইনি সহায়তাও আছে। উনি বলছেন যে বিনামূল্যে লিগ্যাল এইড, মানে সেই সহায়তাও দেওয়া হবে যদি কেউ এরকম সমস্যা। নিউ ইয়র্কের থেকে কোনো লোক, যে তবে বলছেন উনি যে যাদের আইডি নেই তারা অ্যাটলিস্ট একটা নিউ ইয়র্কের আইডি করার জন্য আপনার পাসপোর্ট, গ্রিন কার্ড, এটা সেটা কিচ্ছুই লাগে না। মানে জাস্ট আপনি কোন বাসায় থাকেন সেই বাসার কোন ল্যান্ডলর্ডের থেকে একটা চিঠি নিয়ে গেলে যে আমার সাথে রুমমেট হিসেবে থাকে, দ্যাটস ইট। এটা নিয়েই সে একজন যে একটা আইডি করতে পারে। তা নিউ ইয়র্ক সিটির আইডি যার আছে, এটা এখনও বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন জায়গায়, এগুলো যে কোনো লোকে একটু খুঁজলেই, আমাদের কমিউনিটি অনেক ভয়ে কোনো আইডিও করে না। কিছু কিছু লোক আছে ভয় যে আইডি করলে আমার তথ্য পেয়ে যাবে তাদের কাছে, যারা আইডি এতকাল করছে তাদেরকে কাউকে কি খুঁজে বের করে দিছে, বের করে দেয় না। কিন্তু ওই যে আতঙ্ক, যে এবং এরকম একটা ঘোষণাও দিয়েছিল যে আমাদের নিউ ইয়র্কের আইডি যাদের আছে তাদের ইনফরমেশন দিবে না, রাইট, ইনফরমেশন দিবে না, উনি সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এবং এখনো উনি ওনার অবস্থান থেকে সমস্ত চাপের মুখে উনি ঠিক আছেন। উনি ইমিগ্রেন্ট বান্ধব একজন মেয়র, এবং গভর্নরও তাই, এবং অন্যান্য ভালো ভালো ইলেক্টেড অফিসিয়াল যারা আছে তারাও তাই। তবে আমাদের দেশে যেমন রন্ধ্রে রন্ধ্রে জামাতের কিছু লোক ঢুকে গেছে, ট্রাম্পের লোক তো কিছু না কম বেশি তো এই নিউ ইয়র্ক সিটিতেও আছে, তারা কোনো কোনো জায়গায় নির্যাতিত হতে পারে। কেউ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের উচিত আমাদের লোকাল মিডিয়াগুলো শরণাপন্ন হওয়া,
যে কোনো একটা লোকাল মিডিয়ায় গেলে সে যখন ওইটাকে নিয়ে আসবে তখন মেইন মিডিয়াগুলোতে ওইটা ফোকাস চলে আসবে। তখন একজনকে হলে 5 জন প্রতিবন্ধকতা তৈরি হবে। মেয়র জানতে পারবে যে এই যে অন্যায়টা হচ্ছে এখানে, তখন সেই পুলিশ ডিপার্টমেন্ট করুক বা কারেকশন ডিপার্টমেন্ট করুক বা অন্য যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট যারাই করুক না কেন, তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে পারবে বা তাদেরকে একটু শিথিলভাবে চলার জন্য মানে পরামর্শ দিতে পারবে। আপনি অভিবাসন সম্পর্কে আমাদেরকে অনেক কথা বলেছেন। আমি আশাবাদী যে আমাদের দর্শকরা এই কথাগুলো শুনে তারা অনেক উপকৃত হবে। এবং আমাদের মধ্যে একটা চাপা আতঙ্ক রয়েছে, বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাই সেখানে আমরা দর্শকদের কাছ থেকে সেই ধরনের কথাই শুনি, সেই আতঙ্কের কথাগুলো শুনি। তবে আজকে আমাদের অতিথি জনাব সুলাইমান আলী, আপনি অত্যন্ত সূক্ষ্মভাবে এবং বিস্তারিত কথাগুলো উপস্থাপন করেছেন, যেগুলো আমাদের মধ্যে আতঙ্ক, সেই আতঙ্কটা দূরের ক্ষেত্রে অনেক কাজে লাগবে আমি মনে করি। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যে জনাব সুলাইমান আলী, আপনি এখানে একটি মূলধারা রাজনীতির সংগঠন করেছেন, যে সংগঠনটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে BANDS। তো এটির সভাপতি হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। এর আগে আপনি এটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। তো আপনি যদি বলেন যে আপনার এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি এবং এই সংগঠনটি প্রবাসে আমাদের এই কমিউনিটির মধ্যে কিভাবে কাজ করছেন, যদি সংক্ষেপে বলেন। থ্যাংক ইউ মোস্তফা সাদি ভাই আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আসলে ওবামা যখন নির্বাচন করবে তার ঠিক 6 মাস আগে আমরা দেখলাম যে আমাদের কমিউনিটিতে প্রায় অর্ধ শতাধিক সংগঠন, সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন, রাজনৈতিক সংগঠন, এমনকি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, কিন্তু বাংলাদেশ সোসাইটি একটা বিরাট আমব্রেলা সংগঠনও রয়েছে। কিন্তু তারপরও কোনো সংগঠনই কেমন যেন চাহিদা মেটাতে পারছিল না। তখন আমি ব্রঙ্কস সোসাইটির, বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কসের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলাম। তখন আমি আমাদের তখনকার প্রাক্তন সভাপতি ওই সংগঠনের আব্দুল শহীদ, ওনাকে বললাম যে ভাই আসেন আমরা একটা কাজ করি, আমরা এই সোসাইটি নিয়ে পরিচয় দিয়ে চলার থেকে আমরা মূলধারার কোনো সংগঠন তৈরি করতে পারি কিনা, মূলধারার সংগঠন তৈরি করার জন্য যে মানে আন্তরিকতা, এইটা আমরা কারো কাছ থেকে সহযোগিতা পাই কিনা, কিভাবে ঢুকবো আমরা, তখন আমি নিজেও জানি না, কারণ আমিও নিউ ইমিগ্র্যান্ট, তখন কয়েক বছর মাত্র আমার অবস্থান। তখন আমরা প্ল্যান করলাম যে এখানকার কংগ্রেসম্যান, সিনেটর, স্টেট সিনেটর, এদের কাছে আমরা যেতে পারি কিনা। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম আমরা দুজন আমাদের যেই কথা বলা সারা আমরা কার্যক্রম শুরু করলাম। এটা আমরা 2007-এ। তো তখন আমরা যখন এটা করলাম, করার পরে আমরা জোসেফ ক্রাউলির অফিসে গেলাম, মানে খুব আন্তরিকতাপূর্ণভাবে, খুব সুন্দরভাবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো যে বাঙালিদের মধ্যে খুব কম লোক আছে, কুইন্সে একজন লোক আছে, আমাকে চেনো কিনা, একজনের নাম বললো। আমি বললাম যে হ্যাঁ ওনাকে চিনি অনেক আগে। বললো যে উনি একমাত্র লোক আসে, আর কেউ আমাদের কাছে আসে না। তাই আমি বললাম যে তোমরা যদি আমাদেরকে একটু অ্যাক্সেস দাও বা সহযোগিতা দাও, কীভাবে মূলধারা রাজনীতিতে ঢোকে আমরা তো তাও জানি না। আমাদের দেশে তো আমরা ছোটোবেলা থেকে রাজনীতি করতাম বা সামাজিক সংগঠন করতাম, আমরা তো চাই তোমাদেরকে সেই সহযোগিতা দিতে। না আসলে কীভাবে আমি তোমাকে খুঁজে পাবো, এই যে তোমাকে খুঁজে পেয়েছি, তোমার কার্ড দাও বা ফোন নাম্বার দাও বা ইমেল নাম্বার দাও। এভাবে আমাদের তাদের সাথে একটা যোগাযোগ হলো এবং আমরা তার সাথে ছবি তুলে, তার সাথে লাঞ্চ করে, খোলামেলা অনেক কমিউনিটির কথা বলে এত আনন্দিত এবং উদ্বেলিত এবং মানে আশান্বিত হলাম যে ঠিকই আমরা বোধহয় একটা সিঁড়ি পেয়ে গেলাম, এই পথ দিয়ে বোধহয় উঠতে পারবো আমরা। তারপরে আমরা আমাদের স্থানীয় কাউন্সিলম্যান পিটার রিভেরা, যিনি পরবর্তীতে লেবার কমিশনার, বাংলাদেশে যাকে শ্রমমন্ত্রী বলে, ওনার অফিসেও গেলাম। উনিও আন্তরিকভাবে জড়াই ধরে একেবারে যে মিস্টার আলী, তুমি রিয়েল এস্টেট ব্রোকার, আমি তো লয়ার ছিলাম, আমি বহু ডিল ক্লোজ করছি, এক্সেট্রা কথাবার্তার মাধ্যমে আমাদের অনেক আন্তরিক পরিবেশে উনি আমাদেরকে মোস্ট ওয়েলকাম জানাইয়া, উনিও ঠিক আমাদের ওনার ডায়েরিতে ফোন নাম্বার লিখে ওনার নিজের সেলফোন আমাকে দিয়ে যে ঠিক আছে কোনো প্রয়োজন হলে তোমার কমিউনিটি কোনো সমস্যা হলে আমাকে কল করবা। এই যে আন্তরিকতা তাদের পেলাম, আনবিলিভেবল। আমি তখন আরও মানে উৎসাহিত হলাম এবং তখন আমরা সবাইকে ডেকে বিরাট বিশ্বজুড়ে আমরা